প্রাচীন গ্রিসের সেই সোনালী যুগে একবার ফিরে যাওয়া যাক। আজকের এই ধ্রুপদী দার্শনিক আলোচনায় আমরা এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি যা গল্প বলার একেবারে আদি এবং অকৃত্রিম কাঠামোকে আমাদের সামনে তুলে ধরবে। অ্যারিস্টটলের পোয়েটিক্স, যা শুধু ধুলো পড়া কোনো বই নয়, বরং মানুষের আবেগ এবং আত্মার এক গভীর অভাবনীয় ব্যবচ্ছেদ। চলুন শুরু করা যাক। শুরুতে একটা গভীর দার্শনিক প্রশ্ন দিয়ে ভাবা যাক। আমরা কেন এমন সব গল্প খুঁজি যা আমাদের হৃদয় ভেঙে দেয়? কেন এমন নাটক বা সিনেমা দেখতে আমাদের ভালো লাগে যা মনকে গভীরভাবে ব্যথিত করে তোলে? ট্র্যাজেডির এই চিরন্তন রহস্যের মাঝেই কিন্তু লুকিয়ে আছে মানব স্বভাবের এক অদ্ভুত আদিম দিক। দৃশ্যটি একবার কল্পনা করা যাক। প্রাচীন অ্যাথেন্স, ডায়োনিসিয়ান উৎসব চলছে। মশালের আলোয় আলোকিত এক বিশাল উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার, আর সেখানে হাজারো দর্শক একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে নাটক দেখছেন। অভিনেতাদের মুখে কমেডি আর ট্র্যাজেডির বিশাল সব মুখোশ। এই প্রাথমিক গ্রিক থিয়েটারগুলোর এক রহস্যময় আর জাদুকরী ক্ষমতা ছিল, যা পুরো সমাজকে এক অদ্ভুত আবেগের সুতোয় বেঁধে ফেলতে পারত। আধুনিক সাহিত্য সমালোচনার একেবারে মূল ভিত্তিটি কিন্তু প্রথিত রয়েছে এই প্রাচীন পাণ্ডুলিপির ভেতরেই। আনুমানিক ৩৩৫ খ্রিস্টপূর্বাব্দে লেখা অ্যারিস্টটলের পোয়েটিক্স হল সাহিত্য তত্ত্বের সবচেয়ে প্রাচীন দলিল, যা আজও টিকে আছে। এটি মূলত বিশ্লেষণ করে সাহিত্য কিভাবে মানুষের ওপর এত গভীর মানসিক প্রভাব ফেলে। তো চলুন এবার মূল ধারণায় প্রবেশ করা যাক। মাইমেসিস তত্ত্ব, অনুকরণ হিসেবে শিল্প। অ্যারিস্টটলের এই দর্শনের অন্যতম প্রধান ভিত্তি হল মাইমেসিস বা অনুকরণের ধারণা। মাইমেসিস বলতে মূলত বোঝায় শিল্পের মাধ্যমে বাস্তব মানবজীবন, আমাদের দৈনন্দিন কাজকর্ম এবং আবেগের অনুকরণ বা উপস্থাপন। একজন চিত্রশিল্পী, কবি, নর্তক বা অভিনেতা, তারা সবাই এই মাইমেসিসের মাধ্যমেই চারপাশের বাস্তবতাকে শিল্পে রূপান্তরিত করেন। সহজ কথায়, শিল্প হল মানুষের স্বভাব আর অভিজ্ঞতার এক নিখুঁত প্রতিচ্ছবি। আর এটি দারুণভাবে ফুটিয়ে তোলে বাস্তব মানব জীবন এবং শিল্পিক উপস্থাপনের পার্থক্যকে। বাস্তব জীবন বা ইতিহাসের বিশৃঙ্খল রূপের দিকে তাকালে দেখা যায় সেখানে অনেক কিছুই হঠাৎ বা দুর্ঘটনাবশত ঘটে যায়, কিন্তু এর বিপরীতে শিল্পিক উপস্থাপন বা কাব্যের গল্প অত্যন্ত যৌক্তিকভাবে সাজানো থাকে। সেখানে প্রতিটি ঘটনার পেছনের কারণ আর প্রয়োজনীয়তা অত্যন্ত স্পষ্ট। অ্যারিস্টটলের মতে ইতিহাস আমাদের জানায় ঠিক কী ঘটেছিল, আর শিল্প আমাদের দেখায় কী ঘটতে পারত। ট্র্যাজেডির সংজ্ঞা: ছায়া, ঝড় এবং নিয়তি। মানব জীবনের এই অনুকরণ সবচেয়ে তীব্র রূপ নেয় ট্র্যাজেডিতে। অ্যারিস্টটলের ভাষায় ট্র্যাজেডি হল একটি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ কাজের উপস্থাপন, যা করুণা এবং ভীতির মাধ্যমে সাধিত হয়। একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় একজন ট্র্যাজিক নায়ক কিভাবে তার নৈতিক দ্বন্দ্ব আর নিয়তির ভেতর দিয়ে পথ চলেন, যা দর্শকদের মনে একই সঙ্গে গভীর করুণা এবং এক ধরনের তীব্র ভীতির সৃষ্টি করে। ক্যাথারসিসের শক্তি, আত্মার শুদ্ধি। এই করুণা এবং ভীতির চরম পরিণতি হল অ্যারিস্টটলের দর্শনের সবচেয়ে আবেগময় অংশ, ক্যাথারসিস। ক্যাথারসিস হল এক গভীর আধ্যাত্মিক রূপান্তর। ট্র্যাজেডি দেখার সময় দর্শকরা যখন চরিত্রগুলোর বেদনায় ব্যথিত হন, নিজেদের জীবনের সাথে গল্পের মিল খুঁজে পান, তখন তারা মূলত ভেতরের জমে থাকা আবেগের বোঝা থেকে মুক্তি পান। এটি হল সেই মানসিক স্বস্তি বা আত্মার পরিশুদ্ধি। এটি আসলেই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মঞ্চে বা পর্দায় যখন একটি বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ে কিংবা কোনো মহানায়কের পতন হয়, তখন দর্শকদের হৃদয়ে রীতিমতো এক ঝড় বয়ে যায়। কিন্তু নাটক শেষে থিয়েটার থেকে বেরিয়ে আসার সময় এক অদ্ভুত গভীর শান্তি অনুভূত হয়। বৃষ্টি বা আগুনের পর প্রকৃতি যেমন শান্ত আর পবিত্র হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে এই নাটকীয় অভিজ্ঞতার পর আত্মাও যেন আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ হয়ে যায়। ট্র্যাজেডির ৬টি উপাদান, নাটকের কাঠামো গঠন। এবার দেখা যাক কিভাবে একটি নিখুঁত ট্র্যাজেডি ধাপে ধাপে গড়ে ওঠে। অ্যারিস্টটল একটি নিখুঁত ট্র্যাজেডি নির্মাণের জন্য এই ৬টি উপাদানের কথা বলেছেন এবং এগুলোকে গুরুত্বের ক্রমানুসারে সাজিয়েছেন: মিথস বা প্লট, ইথস বা চরিত্র, ডায়ানোয়া বা চিন্তাধারা, লেক্সিস বা শব্দচয়ন, মেলস বা সুর এবং অপসিস বা দৃশ্যসজ্জা। অ্যারিস্টটলের মতে প্লট বা কাহিনী হল একটি নাটকের আত্মা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
অন্যদিকে দৃশ্যসজ্জা বা স্পেকট্যাকল হল সবচেয়ে কম শৈল্পিক উপাদান, কারণ এটি গল্প বলার চেয়ে বাহ্যিক জাঁকজমকের ওপর অনেক বেশি নির্ভরশীল। হ্যামার্শিয়া এবং ট্র্যাজিক হিরো, মহত্ব থেকে পতন। চরিত্র বা ইথসের কথায় যদি আসি, অ্যারিস্টটলের এই দর্শনের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল হ্যামার্শিয়া। একটি আকর্ষণীয় গল্পের প্রধান চরিত্রকে অবশ্যই মৌলিকভাবে ভালো এবং মহৎ হতে হবে, কিন্তু তার মধ্যে একটি মারাত্মক ত্রুটিও থাকতে হবে। একজন মহান নায়ক কখনো নিছক খারাপ মানুষ হওয়ার কারণে ধ্বংস হন না, বরং তার অত্যধিক অহংকার, অন্ধ উচ্চাকাঙ্ক্ষা বা কোনো একটি মারাত্মক ভুল সিদ্ধান্তই তার কাল হয়ে দাঁড়ায়। এই দুর্ভাগ্যজনক ভুলটিকেই বলা হয় হ্যামার্শিয়া। এই পতন অত্যন্ত হৃদয় বিদারক। একটি ছোট ভুলের কারণে যখন একটি বিশাল সাম্রাজ্যের পতন ঘটে, রাজমুকুট ধুলোয় লুটিয়ে পড়ে আর একজন মহান মানুষের স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন তা গভীর করুণার সঞ্চার করে। এটি হল ট্র্যাজিক ত্রুটির এক অসাধারণ এবং আবেগময় শৈল্পিক উপস্থাপন, যা আমাদের ভেতর থেকে নাড়া দিয়ে যায়। অ্যারিস্টটলের আদর্শ প্লট কাঠামোর দিকে তাকালে দেখা যায় একটি নিখুঁত গল্পের শুরু, মধ্যভাগ এবং শেষ থাকতে হবে। প্রতিটি ঘটনা আগের ঘটনার যৌক্তিক পরিণতি হিসেবে ঘটবে। গল্পের মাঝপথে আসবে পেরিপেটিয়া বা ভাগ্যের আকস্মিক পরিবর্তন, যা চরিত্রকে ঠেলে দেবে অ্যানাগনোরিসিস বা এক ভয়ানক সত্য আবিষ্কারের দিকে, আর সবশেষে আসবে সেই ক্যাথার্টিক বা আত্মশুদ্ধিমূলক সমাপ্তি। এপিক বনাম ট্র্যাজেডি জেনারের সংঘাত। অ্যারিস্টটল গল্প বলার দুটি ভিন্ন রূপের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য টেনেছেন। হোমারের মহাকাব্যগুলোর কথা ভাবলে দেখা যায় সেখানে বিশাল সব যুদ্ধ, দীর্ঘ যাত্রা আর একসাথে অনেকগুলো গল্পের ধারা চলতে থাকে। কিন্তু এর বিপরীতে গ্রিক ট্র্যাজেডি হল অনেক বেশি ঘনীভূত। এটি একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে ঘটে এবং এর মানসিক তীব্রতা অনেক বেশি। এখানে কোনো অতিরিক্ত বিষয় থাকে না, বরং সবকিছুই একটি মূল ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়। অ্যারিস্টটলের রায় এখানে খুবই স্পষ্ট। তিনি ট্র্যাজেডিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। তার মতে শৈল্পিক দিক থেকে ট্র্যাজেডি মহাকাব্যের চেয়েও উন্নত, কারণ এটি অনেক কম সময়ের মধ্যে অত্যন্ত সুসংগঠিতভাবে দর্শকদের মনে সে কাঙ্ক্ষিত আবেগময় প্রভাব বা ক্যাথারসিস তৈরি করতে পারে। অ্যারিস্টটলের চিরন্তন উত্তরাধিকার প্রাচীন গ্রিসকৃতি আধুনিক সিনেমা। প্রাচীন গ্রিসের সেই মশাল আলোকিত অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু করে আজকের এই আধুনিক যুগ পর্যন্ত অ্যারিস্টটলের প্রভাব সত্যি এক বিস্ময়। হাজার হাজার বছর আগে গ্রিক ট্র্যাজেডির জন্য তিনি যে নিয়মগুলো বেঁধে দিয়েছিলেন, আজকের দিনের আধুনিক চিত্রনাট্য এবং সিনেমাতেও ঠিক সেই একই নিয়মগুলো কাজ করছে। শেক্সপিয়ারের নাটক হোক কিংবা আজকের যুগের আধুনিক কোনো মাস্টারপিস, সবখানেই গল্প বলার কাঠামোতে অ্যারিস্টটলের পোয়েটিক্সের এই গভীর ছায়া রয়ে গেছে। অ্যারিস্টটল অসাধারণ একটি কথা বলেছেন, কবিতা ইতিহাসের চেয়ে অধিকতর দার্শনিক এবং উচ্চতর একটি বিষয়। কারণ কবিতা সর্বজনীন বিষয়কে প্রকাশ করে আর ইতিহাস কেবল নির্দিষ্ট ঘটনাকে। শিল্প কেবল আমাদের তথ্য দেয় না, এটি মানুষের স্বভাব, আবেগ এবং জীবনের এক সর্বজনীন সত্যের মুখোমুখি দাঁড় করায়, যা আমাদের চিন্তার জগৎকে বহু গুণে প্রসারিত করে দেয়। ভোরের আলো ফুটছে প্রাচীন এক ধ্বংসপ্রাপ্ত অ্যাম্ফিথিয়েটারে, কিন্তু অ্যারিস্টটলের ধারণাগুলো আজও বেঁচে আছে প্রতিটি আধুনিক গল্পের মাঝে। এখন প্রশ্ন হল, আজকের দিনের এই আধুনিক গল্পগুলোর মাঝে মানুষের আর কোন চিরন্তন সত্য, আর কোন ট্র্যাজিক ত্রুটি আবিষ্কারের অপেক্ষায় আছে? মানুষের আত্মার এই গোলক ধাঁধায় আধুনিক বর্ণনার কোন স্তরটি নতুন কোনো ক্যাথারসিসের পথে নিয়ে যাবে আমাদের? ভাবনার বিষয়।